অনেকদিন পর বাপের বাড়ি যাবে সাদিয়া। প্রতিবার বাপের বাড়ি যাওয়ার সময় মা ও ভাবিকে ফোন করে যায়, কিন্তু এবার সিদ্ধান্ত নিল তাদেরকে সারপ্রাইজ দেবে। তাই সে না বলে বাপের বাড়ি যাচ্ছে। এর একটা উপলক্ষ আছে। সাদিয়ার স্বামী রাদিফ হাসান চাকরিতে প্রমোশন পেয়েছে, তাই সাদিয়া 2 হাতে মিষ্টির প্যাকেট নিয়ে নিজের বাবার বাড়িতে চলে এসেছে। রাদিফও সন্ধ্যার পর অফিস থেকে এখানে আসবে। বাবার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপল সাদিয়া। অধীর আগ্রহে মায়ের মুখখানা দেখার জন্য সে অস্থির হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে সাদিয়ার বড় ভাবি মিম এসে দরজা খুলে দিল। মিম সাদিয়াকে দেখে ভয় পেয়ে যায়। মিমের চোখে মুখে ভীত ভাবটা লক্ষণীয়। সাদিয়া মিমকে জিজ্ঞাসা করে, কেমন আছো ভাবি? মিম জোরপূর্বক হেসে আমতা করে বলে, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তুমি যে আসবে বলে না তো একবারও। ভাবলাম তোমাদেরকে একটা সারপ্রাইজ দে। কেমন লাগলো সারপ্রাইজ? মিম হাসার চেষ্টা করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সাদিয়া মিমকে তাড়া দিয়ে হাতের মিষ্টির প্যাকেটগুলো দেখিয়ে বলে, এভাবে কোথায় হারালে? এই প্যাকেটগুলো ধরো। মিম প্যাকেটগুলোর দিকে তাকিয়ে বলে, কি আছে এতে? সাদিয়া হেসে বলে, বলছি তো আগে ঘরের ভেতরে ঢুকতে তো দাও। মিম জোরপূর্বক হেসে সরে দাঁড়ায়। সাদিয়া ঘরের ভেতরে ঢুকে মিষ্টির প্যাকেটগুলো ডাইনিং টেবিলে রেখে তার মাকে ডাকতে শুরু করে। মা, ও মা, কোথায় তুমি? এদিকে আসো। মাকে ডাকতে ডাকতে সাদিয়া মায়ের ঘরের দিকে যায়। মায়ের ঘরে গিয়ে দেখে তার মা ফ্লোরে বসে নিজের ঘর মুছছেন। সাদিয়ার মা রোকেয়া আক্তার মেয়েকে দেখে থতমত খেয়ে যান। তিনি উঠে দাঁড়িয়ে আমতা করছেন। সাদিয়া অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। অবশ্য একটু আগেও সাদিয়া মায়ের ঘরে প্রবেশ করার আগে দেখেছে তার মায়ের ঘরের বাইরের দিকেও ভেজা ভেজা। তার মানে এগুলো তার মা মুছেছেন। সাদিয়া অবাক কণ্ঠে মাকে প্রশ্ন করে, মা, তুমি ঘর মুছছো কেন? রোকেয়া আক্তার কি বলবেন ভেবে পাচ্ছেন না। তিনি হাসার চেষ্টা করে বললেন, নামাজ পড়ব তো, তাই ঘরটা একটু মুছে নিচ্ছে। কিন্তু তুমি মুছছো কেন? কাজের মহিলা তো প্রতিদিন আসেন। আর তাছাড়া ঘরে যদি এখন মোছার দরকার হয় তবে ভাবি কি বলতে পারতে, ভাবি মুছে দিত। এ কথা শুনে মিম আগ বাড়িয়ে বলে, আসলে আপু আমার শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, গলাও ব্যথা করছে, তাই মা যখন আমাকে ঘরটা মুছে দিতে বললেন তখন মাকে বলেছি এখন ঘরটা মুছতে পারবো না, তাই মা নিজে মুছতে শুরু করেছেন। আমি অনেকবার মাকে মানা করেছি যে এখন ঘরটা মুছতে হবে না, কাল সকালে যখন বউ আসবে তখন তো মুছেই দিবে। রোকেয়া আক্তার মিমের সাথে তাল মিলায়। সে আমতা করে হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ রে বৌমা, বৌমা আমাকে অনেকবার মানা করেছে, এ ঘর না মুছে আমি তো নামাজ পড়তে পারবো না, তাই ঘরটা একটু মুছে নিলাম। সাদিয়া ভ্রুকুচকে মাকে প্রশ্ন করে, আজকে সকালে কি বুয়া আসেনি? তুমি কেন ঘর মুছছো? তাছাড়া সকালে ঘর মুছলে এখন তো এত নোংরা হওয়ার কথা না, বাসাতে কোনো বাচ্চাও নেই যে ঘর নোংরা করবে। রোকেয়া আক্তার জবাব দেওয়ার পূর্বে মিম বলে ওঠে, এসেছিল তো, আসলে মায়ের রুমে তেল পড়েছিল, মা মাথায় তেল দিতে নিয়েছিল তাই। সাদিয়ার মনে সন্দেহের দানা বাঁধে। সে সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করে, তেল? তেল পড়লে পুরো ঘর মুছতে হবে, তাও এতটা, পুরো ঘর? মিম এবার কি জবাব দিবে ভাবছে। সে মাথা নিচু করে আমতা করছে। তার মাঝেই রোকেয়া আক্তার বলেন, আরে বাদ দে তো এসব, তুই সবে এলে, রেস্ট কর। আমার হুট করে মনে হলো ঘর মুছতে, আর তেলও পড়েছিল, তাই মুছে ফেলেছে। তাছাড়া ঘর একটুখানি মুছতে আমার ভালো লাগে না, মুছলে পুরো ঘরটাই মুছব। সাদিয়া বুঝলো এতে ঘাপলা আছে, তাই সে তার মা আর ভাবিকে খাটালো না। মা জানো, তোমার জামাই রাদিফ আজকে প্রমোশন পেয়েছে। ও আমাকে ফোন করে বলা মাত্রই আমি মার্কেটে গিয়ে মিষ্টি নিয়ে চলে আসলাম। সন্ধ্যায় অফিস শেষে রাদিফও এখানে চলে আসবে, আমি ওকে এখানে আসতে বলেছি। রোকেয়া আক্তার ভীষণ খুশি হন। তারপর মেয়েকে জিজ্ঞাসা করেন, তোর শাশুড়িকে খবরটা জানিয়েছিস? সে তো ভীষণ খুশি হবে নিশ্চয়ই, রাদিফ কতদিন ধরে প্রমোশনের চেষ্টা করছিল। সাদিয়া মুখে বিরক্তিভাব প্রকাশ করে বলে, ওর মাকেও নিজেই বলবে, আমি কেন বলতে যাব? এতক্ষণে নিশ্চয়ই বলেও দিয়েছে। ও আবার ওর মাকে না বলে থাকতে পারে নাকি? মা বলতে জান প্রাণ দিয়ে দেয়। সাদির মুখের অভিব্যক্তি দেখে রোকেয়া আক্তার একটু মন খারাপ করলেন। মেয়েকে তিনি সবসময় বড়দের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসতে শিখিয়েছিলেন, কিন্তু হুট করে তার মেয়ে যে এতটা বদলে যাবে তা তার ধারণাও ছিল না। রোকেয়া আক্তার হতাশ নিঃশ্বাস ছেড়ে বললেন, ছেলে হলে হওয়া উচিত জামাই বাবাজির মতো, মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা তার কোনো অংশে কম নেই। এমন ছেলে জামানায় পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন সবার ঘরে এমন ছেলে দিক, আর ছেলের বউ দিক যে কিনা মেয়ের মতো হবে। সাদিয়ার মুখ কালো হয়ে গেল। মাকে ও ভাবিকে আর কিছু বলল না। সে চুপচাপ নিজের ঘরে গিয়ে রেস্ট নিতে গেল। সন্ধ্যাবেলা যখন রাদিফ অফিস থেকে সরাসরি শ্বশুরবাড়িতে আসে তখন সাদিয়া রাদিফের পাশে সোফায় বসে বলে, শোনো না, মাকে ভাবছি একটা জামদানি শাড়ি দেব, আর ভাবিকেও একটা জামদানি শাড়ি, ভাইয়ের জন্য পাঞ্জাবি। সামনে তো ঈদও চলে আসছে, তোমার প্রমোশন ও ঈদের উপলক্ষে একেবারে দিয়ে দেব। রাদিফ কিছু একটা ভেবে বলে, তাহলে একটা লিস্ট করে নাও, আমার আম্মার জন্য একটা জামদানি শাড়ি, আমার বোনের জন্য একটা জামদানি শাড়ি, আর আমার ভাইয়ের বউয়ের জন্য একটা জামদানি শাড়ি দিব। যখন সবাইকে শাড়িই দিব, আর পাঞ্জাবি লিস্টেও আমার বোনের জামার জন্য পাঞ্জাবি, আমার ভাইয়ের জন্য পাঞ্জাবি। রাদিফের কথাগুলো সাদিয়ার পছন্দ হয়নি।
তাই সে মুখ গোমড়া করে চুপচাপ করে বসে রইল। প্রায় কিছুটা সময় সাদিয়াকে চুপচাপ থাকতে দেখে রাদিফ বেশ অবাক হল। সাদিয়ার দিকে তাকিয়ে রাদিফ বলল, কি হলো, চুপ হয়ে গেলে কেন? আমি তোমাকে আমার মা ভাবিকে কিছু দেওয়ার কথা বললেই তুমি তোমার পরিবারের কথা টেনে আনো কেন? রাদিফের সহজ জবাব, কারণ ওরা আমার পরিবার, যেমনটা তোমার ভাই ভাবি এরা তোমার পরিবার। সাদিয়া যেন ফুঁসে উঠল। সে বলল, কি বলতে চাও তুমি? কিছুই না, তুমি তোমার পরিবারকে আমার প্রমোশনের খুশিতে যা দিতে চাইছো আমি তো তা নিষেধ করিনি। তাই আমি আমার পরিবারকে কি দিব না দিব তাতেও তুমি নিষেধ করতে পারবে না। যত হোক টাকাটা তো আমি দেব, তুমি তো দিচ্ছ না। সাদিয়া হতবাক হয়ে গেল। কিছুটা চিৎকার করে বলল, তুমি কি আমাকে টাকার খোটা দিচ্ছ? রাদিফ হাসল, অতঃপর বলল, কই না তো, আমি তোমাকে খোটা দেব কেন? আমি জাস্ট আমার কথাটা বললাম, আমার টাকা আমার পরিবারকে দেব, তাতে তোমার প্রবলেম হওয়ার কথা না। আমি চাকরি করি না বলে আজ তুমি আমাকে এসব শোনাচ্ছ? তোমার ইনকামের টাকায় আমার পরিবারকে গিফট দেব বলে এসব শোনাচ্ছ? সাদিয়া, তুমি ভুল বুঝছো। তুমি যখন তোমার ভাই ভাবিকে কিছু দিতে চাইছো আমার মনে হলো একসাথে কিনে ফেললে ভালো হয়, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি যখনই আমার পরিবারের জন্য কিছু কিনতে চাই তখন তুমি রাগঢাক কেন করো? যাও, তোমার দিতে হবে না। সাদিয়া রাগ করে বসে রইল। সাদিয়ার উচ্চস্বরে কথা বলায় সাদিয়ার ভাই সাইফ, মিম ও রোকে আক্তার ড্রয়িং রুমে হাজির হয়। মিম ও রোকে আক্তার রান্নাঘরে ছিলেন। রাদিফ ওনাদের আসতে দেখে কিছু বলতে চেয়েও বলল না। সাদিয়া আবারও চিৎকার করতে নিলে রোকে আক্তার এবার মেয়েকে চর দিয়ে বসেন। সাদিয়া হতবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। রোকে আক্তার বলেন, তোকে কি আমি কিছু শেখাতে পারিনি? কিচ্ছু না? ব্যবহার, সম্মান, শ্রদ্ধা এসবের জ্ঞান দিতে পারিনি বলেই আমার মনে হচ্ছে। জামাইয়ের সাথে এত চিৎকার করছিস কেন? জামাই তার পরিবারকে কি দেবে না দেবে তাতে তোরা তো মাথা ব্যথা কেন? সে তার সন্তান ও ভাই হওয়ার হক আদায় করছে, তাতে তুই কেন আপত্তি করছিস? তোর ভাই যখন তোকে কিছু দেয় তখন মিমকে আপত্তি করে? বরং মিম তো নিজ হাতে এনে দেয়, আমাকেও জিজ্ঞাসা করে তোর কোনটা পছন্দ হবে। আজকে আমাকে একটু ঘর মুছতে দেখে পরোক্ষভাবে মিমকে কত কথা শোনালি, কিন্তু তুই তো কিছু জানিস না। সাদিয়া মাথা নিচু করে রাখল। মিম রোকে আক্তারকে বাধা দিতে আসলে রোকে আক্তার মিমকে ধমক দেন, তুমি চুপ করো বৌমা। আর সাদিয়া, আসলে বিকেলে ওসব তোর রিয়াকশন দেখার জন্যই ছিল। রাদিফ কয়েকদিন আগে ওর মায়ের প্রতি তোর রূঢ়তার কথা আমাকে জানিয়েছিল। আজ তুই আসার আগেই রাদিফ তার মায়ের পর আমাকে ফোন করে তার প্রমোশনের খবরটা জানিয়েছে। এও বলেছে তুই মিষ্টি নিয়ে আসছিস। তখন আমি মিমকে এসব করতে বলেছি। তুই আমার ক্ষেত্রে যেমন রিয়াকশন দিচ্ছিস নিজের শাশুড়ির ক্ষেত্রে তার উল্টো। সংসার আলাদা করেছিস, তখন আমি তোকে কিছু বলতে আসিনি। তুই আমাদের বলতি তোর শাশুড়ি ভালো না, তোর খুঁত ধরে। তাহলে তোর ছোট যে কিভাবে শাশুড়ি সংসার করছে? তোর শাশুড়ি তো বেশিরভাগ সময় সেখানেই থাকে। রাদিফ আমাদেরকে তোর ব্যাপারে কিছু বলতে চায়নি, কিন্তু তোর শাশুড়ি তোদের বাসে আসলে তুই যে ওনার সাথে খারাপ ব্যবহার করিস সেসব বাড়ির কাজের মহিলা রাদিফকে রাস্তায় দেখার পর সব বলেছে। সাথেও বলেছে তুই নাকি বুয়াকে দুপুরের খাবারে মাছের পিস দিলেও তোর শাশুড়িকে দিস না। তোর শাশুড়ির তো কিডনির রোগ নাই যে তাকে প্রোটিন দিবি না, তার তো ডায়াবেটিস। সেখানে কিন্তু বলা আছে নিয়মিত পরিমাণে সব উপাদান খেতে। আর রাতে তো তিনি সবজি দিয়ে রুটিই খান। তবে সেটা নিজের ছেলের বাড়িতে এসে কি মাছ মাংস খাওয়ার অধিকার রাখে না? এখন আমার কথা হলো কেন? এখন তুই বলতে পারিস বুয়ার সাথে তোর শাশুড়ি হাত মিলিয়েছে, কিন্তু বুয়াকে তো তুই তো নিজের কাজে এনেছিস। আর তোর শাশুড়ি এক সপ্তাহের বেশিতেও তোদের বাসায় থাকেই না। বুয়াকে তুই চোখে চোখে রাখিস, তবে হাত মিলালো কখন? তুই যদি রাদিফের মাকে মা ভাবতে না পারিস তবে রাদিফ কেন আমাকে মা ভাববে? তোর যেমন রাদিফের মায়ের সাথে রক্তের সম্পর্ক নেই, তেমনি আমারও তো রাদিফের সঙ্গে রক্তের সম্পর্ক নেই। আজ আমি ঘর মুছেছি বলে কত কথা বললি, তাহলে তুই যদি তোর শাশুড়ির সাথে খারাপ আচরণ করতে পারিস তবে মিম কেন পারবে না? সত্যি বলতে আমার লজ্জা করছিল যখন জামাই বাবাজি তোর নামে কথাগুলো আমায় বলছিল, আর আজ তা নিজের কানে শুনলাম। সাদিয়া মাথা নিচু করে চোখের পানি ছেড়ে বলল, মাফ করে দাও মা আমায়, আমার ভুল হয়ে গেছে। আমি ভাবতাম শাশুড়ি মানেই খারাপ। আমি রাদিফের মায়ের কাছে মাপ চেয়ে নেব। সব শাশুড়ি যেমন খারাপ হয় না তেমন সব বউরাও ভালো হয় না, কথাটা মনে রাখিস। সাদিয়া নিজের কর্মকাণ্ডে অনুতপ্ত হল। বলদা পোলার কাছে বাপে বিয়ে দিচ্ছে, বাজার থেকে আনতে বলছে আলু আর গম, নিয়ে আসছে শাল গম। এবারটা মাথার বুদ্ধির সাথে কি কানটাকেও খাইছো? তুমি আমার সাথে এরকম করো কে বউ? না, তোমার মাথায় তুলে নাচবো? আমার জীবনটারে শেষ করে দিল। আব্বু, কার হাতে আমাকে তুলে দিচ্ছ? আর বাজার কই? আজকে এক্সট্রা বোনাস পেয়েছিলাম, তা দিয়ে জিনিসগুলো আনতে পারছি। আমাকে উদ্ধার করে ফেলছ। তোমাকে কোনোদিন খুশি করতে পারলাম না, পারবাও না। নাও বাজার ধরো, যাও হাত মুখ ধুয়ে খেতে আসো। তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ। আমার মতো মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল বড়লোক বাড়িতে, সেখানে বিয়ে দিছে সামান্য একটা সেলসম্যানের সাথে। আল্লাহ, তুমি আমার সাথে কেন এমনটা করলে? নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত, না অন্যটা দেখে মন খারাপ করা উচিত নয়। তুমি থামো, করো তো সেলসম্যানের কাজ, আবার বড় বড় কথা বলো। কথা বাড়িও না, আমার মেজাজ গরম আছে বলে দিলাম। কোন দিন ঠান্ডা থাকে তা যদি বলতে, তাহলে আমি সেই দিনটাকে ক্যালেন্ডারে লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখতাম। মুখে মুখে তর্ক করো আজকাল। আমি বলে তোমার সংসার করছি, নুন আনতে পান্তা ফুরায়,
এমন সংসারে কোন মেয়ে লোক থাকে? আমার মতো সুন্দরীকে বিয়ে করেও তোমার আফসোস করতে হয় কেন? আল্লাহর কাছে লাখো কোটি বার শুক্রিয়া জানাও। সুন্দরী বিয়ে করে ভুল করেছি। বংশ স্ট্যাটাস দেখে ভেবেছিলাম অনেক লক্ষ্মী একটা মেয়ে। তোমার বাবা যথেষ্ট একজন ভালো মেয়ে, সহজ সরল মাটির মানুষ, নম্র ভদ্র, অমায়িক ব্যবহার। কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমি পস্তাচ্ছি। সারাদিন শুধু নাই নাই করো, না আমাকে সম্মান করো, না সংসার সুন্দর করে করো। সারাদিন শুধু অপরে কী করলো কী কিনলো তা নিয়ে বসে থাকো। এটা কি কোনো লক্ষ্মী মেয়ের বৈশিষ্ট্য? তুমি আমার এই কথা বলতে পারলে? আমার বংশ পরিচয় নিয়ে কথা শোনালে? আবার লক্ষ্মী মেয়ের বৈশিষ্ট্য শেখাও। একটা থাকলে আরেকটা নেই। আজ এইটা শেষ হয়ে যায়, কাল ওইটা। কীরকম একটা ভাড়া বাসা রাখছো? সকালে গ্যাস থাকে না, বিকালে পানি থাকে না। এসব মেনটেন করে আমি কিভাবে চলি সে খবর রাখছো? তোমাকে কিছু বললেই কথা কাটাকাটি করো। আমার সাথেই পারলে। এত কথা শুনেও অভাব অনটন নিয়ে সংসার করে তোমার মন পেলাম না। দয়া করে এখন নতুন নাটক শুরু করো না। ক্ষুধা লাগছে, খাবার তো। নাটক তো আমি একাই করি, আর কেউ করে না। সব দোষ আমার। থাকবো না তোমার সংসারে। আজই বাবার বাড়ি চলে যাব। দেখি কে আটকে আমারে। হ্যাঁ, একটা কিছু হলেই তো বাবার বাড়িতে চলে যাওয়ার ধান্দা। ছুতা পেলেই হলো, দৌড়ে বাবার বাড়ি চলে যাবে। ছত্ত সব। এত অশান্তি ভালো লাগে না। তা আমি বিরক্তিতে কপাল কুঁচকে রুমে চলে গেল। দিনকে দিন তার স্ত্রী অহনার চাইছে স্বভাবটা বেরিয়ে চলেছে। অহনা ইতিমধ্যে মেঝেতে বসে মরা কান্না জুড়িয়ে দিয়েছে। বাসার ভেতরে ঢুকলো পাশের ফ্ল্যাটের ভাবি নীলা। তার হাতে স্বর্ণের দুটো ছোট দুল। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভাবি অনেক ভালো। আজকে আমি কতটা খুশি তা আপনাকে বোঝাতে পারবো না। এত খুশির কারণ কি ভাবি? আপনার ভাই কিনে দিচ্ছে। কবে থেকে বলছিলাম এক জোড়া কানের চুল কিনে দাও। দিব দিব বলে অবশেষে 1 মাস পর দিল। কেমন হয়েছে ভাবি? হ্যাঁ ভাবি, খুব সুন্দর হয়েছে। আপনার ভাগ্য অনেক ভালো বলতে হয় ভাবি। নয়তো প্রতি মাসে মাসে ভাই আপনাকে এত গহনা, কসমেটিক্স, জামা কাপড় কিনে দিত না। আর আমার কপাল দেখেন, 6 মাস অন্তর এক সেট ভালো 3 পিসও জোটে না। মন খারাপ করবেন না ভাবি, সবার কপালে কি সব জুটে? আমার কপাল সত্যিই ভালো, তাই এমন স্বামী জুটেছে। ও, আরেকটা সুখবর আছে ভাবি। কী সুখবর ভাবি? আপনার ভাইয়ের প্রমোশন হয়েছে। স্যালারি আগের চেয়েও 1.5 গুণ। তা ভাবি, ভাই কি এখনও সেলসম্যানের কাজই করে? জি ভাবি। ও, এত কম বেতনে সংসার চালান কী করে ভাবি? আমার তো ভাবলেই দম বন্ধ লাগে। আপনি দেখে সংসার করছেন, আমি হলে করতাম না। ভাবছি সামনের মাসে নতুন ফ্ল্যাট নেব। এত কম দামি ভাড়া বাসা এখন আর আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। এই বাসা এখন ছেড়ে দেবেন? হ্যাঁ ভাবি, আপনার ভাইয়ের প্রমোশন হয়েছে। এসব বাসা কি এখন মানায়? একটা লোক আসলে দেখে কি বলবে? নতুন কতগুলো ফার্নিচার বানাবো, ফ্ল্যাটের ভেতরটা ঝকঝকে তকতকে করব, তারপর সেখানে উঠব। আমিও চিন্তা করব কিছু ফার্নিচার কিনব। এগুলো অকেজো, পালিশ নষ্ট হয়ে গেছে। নতুন ফার্নিচার কেনা প্রয়োজন। কী যে বলেন ভাবি, ঠিকমতো দুবেলা খেতে পারেন না, আবার ফার্নিচার কেনা চিন্তা করেন। হাসালেন। লজ্জায় অপমানে অহনার মুখ লাল হয়ে গেল। তবে নীলাকে সে কিছু বলল না। নীলা নিজেকে সামলে হাসতে হাসতে বলল, এক কাজ করুন ভাবি, ভাইকে সেলসম্যানের কাজ ছেড়ে দিয়ে ভালো কোনো জব খুঁজতে বলেন। এই স্যালারি দিয়ে আজকাল সংসার চলে না। তাও টেনে টুনে আপনি কী করে সব সামলাচ্ছেন আপনি ভালো জানেন। যাকে যা যার ব্যাপার। আজ উঠি ভাবি, ওইদিকে কত কাজ পড়ে আছে, একা একা সামলাতেও পারি না। নতুন বাসে উঠলে একটা কাজের মেয়েও নেব। আবার আসবেন ভাবি, বসলেন তো না? হ্যাঁ হ্যাঁ ভাবি, আসবো। আপনিও যায়েন। দাঁড়িয়ে কথা বলার সময় নেই, গিয়ে কাজ করতে হবে। সব কাজ ফেলে আপনাকে কানের দুল দেখাতে চলে এলাম। আসি। নীলা চলে গেল। অহনা জ্বলন্ত চুলার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থ মেরে দাঁড়িয়ে রইল। আমার একজোড়া সোনার কানের দুল লাগবে। আসতে না আসতে শুরু করলা, এখনও রুমে ঢুকতে পারলাম না, আর তোমার আবদার শুরু হয়ে গেল। সারাদিন কাজ করে হয়রান হয়ে এসেছি অহনা। তোমার উচিত আমার সেবা যত্ন করা, আমার শরীর স্বাস্থ্যের খবর নেওয়া, তা না করে আবদার করে বসলে। আমি কিছু জানি না, আমার একজোড়া সোনার কানের দুল লাগবেই, এবারই লাগবে। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি ক্লান্ত অহনা, রোজ রোজ এই অশান্তি আমার ভালো লাগে না। আমাকে একটু ফ্রেশ হতে দাও। সারাদিন ধরে না খেয়ে আছি। একটা আবার কল দিয়ে জিজ্ঞেসও তো করতে পারতে যে খেয়েছি কি না, তা তো করনি। রুমে ঢুকতে একটা জিনিসের আবদার করে বসলে। আমাকে জীবনে কিছু কিনে দিয়েছ? তোমার সংসারে আমি কি পেলাম? কি পাওনি তাই বলো। আলহামদুলিল্লাহ বলো। আমরা যে অবস্থানে আছি তাতেই লাখ শুক্রিয়া। অনেক মানুষ এমন অবস্থানের জন্য কত শত পরিশ্রম করে যাচ্ছে। শাক দিয়ে ডাল দিয়ে 3 বেলা খাবার খাচ্ছে। অনেক মানুষ তো তাও পায় না। একটা ভাড়া বাসায় থাকছি, রাস্তায় বের হলে দেখবে কত মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে। তোমার নীতিবাক্য শেষ হয়েছে, শেষ হলে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তোমাকে কিছু বলাও ভুল, এতগুলো কথা শুনিয়ে দেয়। কথা শোনানোর সময় কম কথা শোনাও না, কিছু দেওয়ার সময় কার্পণ্য করো কেন? অনেক খাটের থেকে উঠে ধূপধাপ পায়ে চলে গেল। তামিম দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। খাটে গোমড়া মুখে হয়ে বসে আছে অহনা। তামিম খাবার খেয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তুমি খামোখা জিনিসগুলো নিয়ে ঝামেলা কেন করো? আমাদের যা আছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তুমি আর কোনো কথা বলবে না, তোমার সাথে কোনো কথা নেই আমার।
এমন হতো তুমি আমাকে এক একদিন এক এক কিছু দিয়ে ভরিয়ে ফেলেছ, তাহলে মানা যেত। পাশের ফ্ল্যাটে নীলা ভাবিকে তার স্বামী কত কিছু কিনে দেয়। গতকাল একজোড়া কানের দুল কিনে দিয়েছে। যখন যা চায় ভাই তাকেই তা কিনে দেয়। তোমার কাছে কিছু চাইলে বলো এখন টাকা নেই, পরে কিনে দেবো। আজকেও যায় কালও যায়, ওই জিনিসের কিনে দেওয়ার কোনো খবর থাকে না। আজ থেকে বলেছিলাম আমিও সামনে ফার্নিচার কিনবো। মুখের উপর আমাকে অপমান করে দিয়েছে, বলে দুবেলা খেতে পারি না, আবার ফার্নিচারের চিন্তা করি। ভুল কি বলেছে? শুধু শুধু ফার্নিচার কিনে টাকা নষ্ট করবার কি দরকার আছে? আগে ভালো মন্দ দুটো খেতে পারলে তবে তো ঘরের জিনিসপত্র চিন্তা করব। নীলা ভাবির স্বামী রফিক ভাই বড় পদে চাকরি করে, প্রমোশন হয়েছে। তাদের সাথে তোমার সেলসম্যান স্বামী জোড়া দিলে হবে? রফিক ভাই ঘুষ খায়, তার উপার্জন হালাল নয়। তোমার স্বামী কষ্ট করে উপার্জন করে, এক টাকাও হারাম নয়। হালাল উপার্জনে আল্লাহ যেমন রেখেছে তাতেই খুশি হও। আবার শুরু করলে। তোমার তো ন্যানিদের কথা শুনতে ইচ্ছে করছে না আমার প্রচুর ঘুমে ধরেছে, আমি ঘুমালাম। মুখ ঘন কালো করে বিছানার এক পাশে শুয়ে পড়ল অহনা। তামিম মন খারাপ করে মেঝেতে দৃষ্টি দিয়ে বসে রইল। সকালবেলা অহনা ঘুমাচ্ছিল। তামিম দ্রুত বাইরে এসে অহনাকে ধাক্কা দিয়ে জাগাতে জাগাতে বলল, এই অহনা উঠো, একটা কাহিনী ঘটে গেছে, জলদি উঠো। কি হচ্ছে, এত ডাকাডাকি করছো কেন? একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। বলবে তো কি হয়েছে, বলছো ভয়ানক কাহিনী, সাংঘাতিক ঘটনা ঘটেছে। কি ঘটেছে তা তো বলবে। পাশের ফ্ল্যাটে রফিক ভাইয়ের বাসায় দুদক কমিটির লোক এসেছে। তাদের নামে ঘুষ ও অসৎ উপায়ে টাকা উপার্জনের তথ্য পেয়েছে। তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মাত্র 40,000 টাকার কর্মকর্তার ব্যাংক ব্যালেন্স 10 লক্ষ টাকা। এখন রিমান্ডে নিয়ে গেছে। কি বলো, তারপর? তারপর কি, অ্যারেস্ট করে নিয়ে গেল। দুদিন রিমান্ডে থাকলে তার চেহারার কী হাল হবে তা তোমাকে বোঝাতে পারবো না। যত টাকা পয়সা আছে তার সব এখন দুদকের অধীনে চলে যাবে। তোমাকে গতকাল রাতেই বলেছিলাম অসৎ পথে উপার্জন হারাম, এতে কোনো বরকত নেই। কি দরকার এসব করার? একটু বেশি ভালো থাকতে গিয়ে কি বিপদে পড়লো দেখেছ? আমার বোঝা উচিত ছিল বিষয়টা। আমাকে মাফ করে দিও। আমি অন্যকে দেখে তার সাথে তুলনা দিয়েছি। আমি আর কখনো এমনটা করব না। তুমি বুঝতে পেরেছ, এটাই অনেক। আমাদের যা আছে আমরা তাই নিয়ে খুশি থাকি। হ্যাঁ, অল্প কিছু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তোমার চাচাতো মামাকে দেখলাম, উনি তো দুদকের বড় পদে আছে। মামা এসেছে? হ্যাঁ, এখনো কি যেন কাগজপত্র খুঁজছে। তাহলে তুমি দেরি করেছো কেন? যাও মামাকে ডেকে নিয়ে আসো। সকালে নাস্তাটা আমাদের সাথে খাবে। গরিবের ঘর আসবে, কি দিয়ে আপ্যায়ন করব? যা আছে তা দিয়ে আপ্যায়ন করব, তুমি জলদি গিয়ে নিয়ে আসো। তামিম বইয়ের তাড়া পেয়ে সেদিকে ছুটল। অহনা বিশ্বজয়ের হাসি দিল। তার অপমানের যোগ্য জবাব সে দিতে পেরেছে। তার মামাকে খবরটা অহনায় দিয়েছিল।